প্রথম কথা, যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো স্বামী বিবেকানন্দের ঠিক কোন দেখাটা থেকে আমি নিজে খুব আকৃষ্ট হয়েছিলাম। তার জিস্ট হচ্ছে এরকম যে একটা কম্পারেটিভ স্টাডি করছেন, দুটোই মুঘল স্থাপত্য, একটা লালকেল্লা আর একটা তাজমহল। লালকেল্লার সম্বন্ধে যখন বলছেন তখন খুব পরিষ্কার যে কেন ওই ভারী পাথর, কেন তার লাল রং, কিভাবে দুর্গের সাথে সেই ভারী পাথর একটা ডিফেন্সিভ অ্যাটিটিউড তৈরি করে, এবং কিভাবে সেই লাল রং একটা রক্তাক্ত ক্ষণকে সূচিত করে। ঠিক পাশেই রাখছে তাজমহল, যেখানে চাঁদের আলো পিছলে যায়। এই যে পিছলে যাওয়াটা এবং তার সঙ্গে রঙিন পাথর বসিয়ে বসিয়ে কাজ করাটা, এইটা কিভাবে একটা পেলব মায়া তৈরি করে, সেইটা কিভাবে একটা রোমান্টিক আবহ তৈরি করে, অর্থাৎ একটা ডিফেন্সিভ অ্যাটিটিউড থেকে আর একটা রোমান্টিক অ্যাটিটিউড। মুঘল স্থাপত্য দুটো আলাদা আলাদা। একটা সময়, সেটা সেই সময়, যে সময়টা আকবর যুদ্ধ বিগ্রহ করছেন, দেশটাকে তৈরি করছেন, মেকিং। আর একটা সময় জাহাঙ্গীর একটা স্টেবল সাম্রাজ্য পেয়েছেন এবং শাহজাহান সেটিকে আস্তে আস্তে বয়ে নিয়ে যাচ্ছেন। ফলে রাজত্বের যারা সম্রাট বা রাজা, তাদের উপরে সময়ের ছাপ কিভাবে পড়ে, সেটাকে স্থাপত্যে যে পড়া যায়, তার কিন্তু একদম স্পষ্ট নির্দেশ স্বামীজির থেকে বা বিবেকানন্দের থেকে আমরা পাই। আমাদের কাছে কেন এটা গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ, দেখুন, আমি শিল্পকলার ইতিহাসের ছাত্র। আর্ট হিস্ট্রি আর মেকিং অফ আর্ট হিস্ট্রি ইন আওয়ার নেশন, সেটা যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা বোঝার জন্য এদের লেখাগুলো পড়া যে কতটা ইম্পর্ট্যান্ট, সেটা আমি বরাবর ধরতে চাই বা ধরতে চেয়েছি। এমন নয় যে পাশ্চাত্যের যারা শিল্প ইতিহাস লিখেছেন বা আজও যারা পাশ্চাত্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন টার্মিনোলজি তৈরি করেছেন, এমন নয় যে তাদের লেখা, তাদের বইপত্র আমি পড়িনি। হয়তোবা ঠাকুরমা স্বামীজির কৃপায় অনেকের থেকে অনেক বেশি হয়তো পড়ে ফেলেছি, কিন্তু সেই পাশ্চাত্যের টার্মিনোলজিগুলো দিয়ে আমি কখনোই আমার দেশের শিল্পকলাকে ব্যাখ্যা করার চেষ্টা করিনি। তার জন্যই পাশ্চাত্যের কোনো লেখকের লেখা আমি সযত্নে চেষ্টা করেছি এড়িয়ে গিয়ে আমার দেশের শিল্পকলাকে বোঝার জন্য আমার দেশের মানুষ যারা লিখেছেন তাদের কাছে দ্বারস্থ হবার। এই আমার দেশের মানুষ যারা লিখেছেন তাদের কাছে দ্বারস্থ হবার প্রেরণা যার থেকে পেয়েছি তিনি হলেন সিস্টার নিবেদিতা। এই বিষয়ে আমাকে
প্রথম যিনি অনুপ্রাণিত করেন তিনি ছিলেন সম্পর্কে আমার মাসি। আমরা একটু ভয় পেতাম প্রথম দিকে। তিনি সিস্টার নিবেদিতা স্কুলে পড়াতেন। ওনার নাম ভারতী রায়। ভারতী মাসি আমাদের হাত ধরে নিয়ে যেতেন, গল্প শোনাতেন, বিভিন্ন মাতাজিদের কথা বলতেন। প্রথম যে জিনিসটি আমাকে অনুপ্রাণিত করেছিল সেটা হচ্ছে নিবেদিতা স্কুলের কোনো একটি সংখ্যা বেরোবে, সেই সংখ্যার জন্য প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণাজি অনেক মানুষকে চিঠি দিয়েছিলেন এবং সারা সেই চিঠির উত্তরগুলি দিচ্ছেন। তার মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন, বলাইচাঁদ মুখোপাধ্যায় ছিলেন, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ছিলেন। সেই চিঠির উত্তরগুলিতে স্পষ্টভাবে প্রত্যেকেই যেভাবে সিস্টার নিবেদিতাকে আনত প্রণাম জানিয়েছিলেন, সে এক অভূতপূর্ব ঘটনা। সেইটি ভারতী মাসি প্রত্যেক দিন আমাদের পড়ে পড়ে শোনাতেন। সেটা একটা অভূতপূর্ব ঘটনা। আর সিস্টার নিবেদিতার সম্পর্কে আমাদের বাড়ির নানাজন নানা কথা বলতেন। আমার এক দুঃসম্পর্কের মায়ের ভাই, আমার মামা হতেন সম্পর্কে, উনি একজন বিজ্ঞানী, বসু বিজ্ঞান মন্দিরে বসতেন। ওনার নাম দিবাকর সেন। দিবাকরবাবু জগদীশচন্দ্র বোসের যন্ত্রপাতিকে নতুন করে তৈরি করতেন, করে পরীক্ষা নিরীক্ষা করতেন। সেই জগদীশ বোসের বাড়িতে যখন যেতাম দিবাকর মামার কাছে, তখন ঢুকেই বোস ইনস্টিটিউটে ঢুকেই বাদিকে একটা ছোট্ট পদ্ম সরোবরের মতো জায়গার পাশে একটা মূর্তি থাকতো, রিলিফ। তার হাতে যেন একটা প্রদীপ। যতদিন আমার মা দেখেছেন, আমার বাবা দেখেছেন, ততবারই বলতেন, জানিস তো, মনে হয় এটি সিস্টার নিবেদিতাকে দেখে আঁকা করা। তাই জন্য আমাদের একটা সময়, একটা ছেলেবেলা সিস্টার নিবেদিতা সম্পর্কে এই ধরনের ভাবনা চিন্তাতেই কেটেছে। তারপরে বাবার বদলি হওয়া, দার্জিলিংয়ে কাটানো, সিস্টার নিবেদিতার বাড়ি দেখতে যাওয়া দূর থেকে, সেসব তো ছিলই। তা সেই জায়গা থেকে পরবর্তীকালে যখন শিল্পকলার ইতিহাস পড়তে এলাম, তখন মনে হলো যে এই মানুষটিকে আরও বেশি করে জানা দরকার, তার লেখাপত্র থেকে বোঝা দরকার। যতটা সম্ভব পড়েছি, কিছু জেনেছি, বুঝতে পেরেছি এমন দাবি করার মতো এখনও সাহস জন্মায়নি। কিন্তু এটা বুঝেছি যে তাকে আশ্রয় করে, তাকে নির্ভর করে, তার আদর্শকে সামনে রেখে ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি বা ইন্ডিয়ান আর্ট হিস্টোরিয়ানরা অনেকটা এগিয়ে যেতে পারেন। আমরা আসলে ভুলে যাই যে আর্ট হিস্ট্রি মানে হচ্ছে শিল্পকলার ইতিহাস, একটা এই ইতিহাস, ওই ইতিহাস, সেই ইতিহাস। আসলে তা নয়। নিবেদিতা যেটা বুঝতে শিখিয়েছিলেন আমাদের, সেটা হচ্ছে হিস্ট্রি একটা ফ্রেমওয়ার্ক মাত্র। তার ভেতর থেকেই শিল্পগুলোকে তুলে তুলে নিতে হয় এবং সেই শিল্পকে ব্যাখ্যার মাধ্যমে চিনে নিতে হয় যে সেটি সেই সময়ের সঙ্গে কিভাবে কথোপকথন করছে এবং সেটি কিভাবে আজকেও প্রাসঙ্গিক। যদি সেটা হয়, সেটাই হচ্ছে আর্ট হিস্ট্রি। যে আমরা একটি আর্টকে তুলে নিলাম, নিয়ে সেটিকে ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করছি সেটা তার সময়ের ইতিহাসের সাথে কিভাবে খাপ খাচ্ছে। উনি যদি না থাকতেন, আমি বুঝতেই পারতাম না অ্যাকচুয়াল হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অথবা আমি হয়তো এটাও বুঝতে পারতাম না
যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আজকে আমি যখন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটা রাজা বা সন্ন্যাসীর ছোট্ট আবক্ষ মূর্তিটি দেখি, আমি ওটিকে ভুলেই যেতে চাই যে ওটি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আমি এখন এইভাবে দেখার চেষ্টা করি যে ওটির গায়ে যে বস্ত্রখণ্ডটি রয়েছে সেটি যদি একটি বস্ত্রখণ্ড হয়, তাহলে এটা প্রমাণিত হয় যে সেই সময় একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল। আবার সেটির গায়ে যে ট্রিফয়েল, ছোট ছোট ফুলের মোটিফ রয়েছে, সেটি আমি অন্য কোনো ব্যাখ্যায় যেতে চাইনি। আমি সেটা দিয়ে বুঝতে চেষ্টা করেছি সেই সময় টেক্সটাইল ডিজাইনিং নামক একটি ব্যাপার ছিল। এই যে দেখার যে চোখটা, এইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। তা না হলে না আমরা আজকের দিনে দিশা হারাচ্ছি বলে আমার মনে হয়। আজকে কেন আমাকে ভারত শিল্পকলার ব্যাখ্যা করতে গেলে মিশেল ফুকোকে টানতে হবে? কোনো প্রয়োজন নেই। কেন আমাকে দেরিদাকে টানতে হবে? তারা নমস্য ব্যক্তি, তারা তাদের অবজারভেশন থেকে যা বলে গিয়েছেন তার কোনো তুলনা নেই। কিন্তু তাকে নির্ভর করে ভারত শিল্পকে ব্যাখ্যা করারও কোনো প্রয়োজন নেই। দু অর্থে প্রয়োজন নেই। যাদের ছবি নিয়ে কাজ করেছি উহারাও যেমন মিশেল ফুকোকে পড়েন নাই, একইভাবে আজকে যাদের ছবি নিয়ে কাজ করি উহারাও মিশেল ফুকোকে পড়েন নাই। তাহলে উভয়ের ছবিকে ব্যাখ্যা করার জন্য আমি কেন দেরিদা বা ফুকো এদের দ্বারস্থ হব? কেন আমার দেশের নন্দনতত্ত্ব থাকা সত্ত্বেও আমাকে উম্বের্তো একোর অন বিউটি বা অন আগলিনেসের কাছে হাত পাততে হবে? তার তো কোনো প্রয়োজন নেই। ভারতবর্ষ তার নিজের মতো করে বড় হয়েছে। ভারতবর্ষের শিল্পীরা তাদের নিজের মতো করে তাদের দর্শন তত্ত্ব তৈরি করেছেন। তার জন্য আমাদের কোনো বাইরে থেকে ধার করে নন্দন তত্ত্বকে আনার দরকার নেই। যে দেশে ভারত শিল্পের সরঙ্গ তৈরি হয়েছে, যে দেশে বলা হয় রূপভেদা প্রমাণানি ভাব লাবণ্য যোজনম সাদৃশ্যম বর্ণিকা ভঙ্গম ইতি চিত্রং সরঙ্গকম, যে দেশে সরঙ্গ জানে তার কাছে অন্য আরেকজনের নিয়ে কথা নিয়ে এসে আমার দেশের শিল্পকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমার দেশ পরিষ্কারভাবে বলতে পেরেছে যে মহারাজি বললেন যে কীভাবে আইডিয়াল এবং রিয়েলাইজেশনের কথা। তার জন্য আমাকে বাইরের লোকের কাছে ধার করতে হয় না। সেই কারণেই সেই রাস্তাটা যিনি বারবার আমাদের দেখিয়েছেন তিনি সিস্টার নিবেদিতা। এই কথাটুকু বলেই আমি আজকে কিছু ছোট ছোট প্রসঙ্গ আপনাদের সামনে রাখছি, কারণ সময় আমাদের হাতে সত্যিই কম। যে ভারত সংস্কৃতিতে এক মহামহিম নাম হচ্ছেন ভগ্নী নিবেদিতা, কিন্তু মজার কথা হলো আমরা তাকে মনে রাখিনি আমাদের মতো করে। এতে অবশ্য তার যে বিপুল কর্মকাণ্ডের উজ্জ্বলতা তা এতটুকু ম্লান হয় না বা হওয়ার সুযোগও নেই। তবু খুব যত্ন করেই তাকে আমরা দূরে সরিয়ে রেখেছি, এতেই আমাদের আনন্দ। আবার প্রশ্ন তুলছি যে এই ডিজিটাল যুগে নিবেদিতা কেন এসেছিলেন? ঠাকুর, মা, স্বামীজির নামগান করেছিলেন, এই অবধি থাক। আবার নতুন করে নিবেদিতাকে মনে করার কোনো প্রয়াস নেওয়ার সত্যিই কি কোনো দরকার আছে? তাছাড়া তাকে নিয়ে যে যা লিখলেন তাতেও তো অনেকটা হয়ে গেল। আমি আর নতুন করে কি বলবো? আমার অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু যা লিখে গেছেন
তারপরে তো আমার সত্যিকারেরই নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমার কিছু করার আছে। বলার নেই, কিন্তু করার আছে। সেই করারটা হলো তাকে তাকে একটু আশ্রয় করে আবার একটু এগিয়ে যাওয়ার দরকার আছে। তাই এই প্রসঙ্গে এই আলোচনা, সেটা হচ্ছে যে আমি মনে করেছি আমাদের শিল্প নির্মাণ করতে গিয়ে, আমাদের শিল্প নিয়ে কথা বলতে গেলে আমরা অহেতুক পাশ্চাত্যের টার্মিনোলজি ব্যবহার করি। আমাদের দেশে পরিপ্রেক্ষিত নামক একটা শব্দ থাকা সত্ত্বেও আমরা পার্সপেক্টিভ বলতেই বেশি পছন্দ করি। এটাতেই আমাদের একটা আনন্দ। অর্থাৎ আমরা কিন্তু আস্তে আস্তেই আমাদের দেশের শিল্পের যে নিজস্ব শিকড়, সেই শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়াতেই আমাদের আনন্দ। আমরা কিন্তু ভেবেই দেখিনি যে আমাদের দেশেও ইনস্টলেশন হয়েছে। আমরা কিন্তু ভেবে দেখিনি সাইট স্পেসিফিক আর্ট আমাদের দেশে অনেক আগেই হয়ে গিয়েছে। সাইট স্পেসিফিক যদি না হতো তাহলে আমরা কিন্তু ওই জয়পুরের হাওয়া মহল নামক জিনিসটি পেতামই না। আমি এই গত বছর পুজোর সময় হাওয়া মহলে দীর্ঘ কাজ করেছি। তার ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, সেই শিল্পীদের নানা রকমের মোটিভস, সমস্ত কিছু উজাড় করে দেখেছি, হাজির করেছি। তার পুঙ্খানুপুঙ্খ রেকর্ড দেখলে বোঝা যায় শিল্পীরা কীভাবে ড্রয়িং করেছিলেন, কোন পজিশনে মহলটিকে রাখতে হবে, কতটা গরম কোন সময় হয়, ঠিক কোন সময়টুকু বৃষ্টি পড়ে, কোন অ্যাঙ্গেলে রাখলে পরে মহলটিতে পাথরের গায়ে ছাতকুড়া ধরবে না। এত চর্চা রয়েছে, কিন্তু আমাদের ওইটা মানে ওরা ওরা যেটা বলছেন যে স্থান উপযোগী একটা স্থাপত্য তৈরি করা, কোথাও কি আমাদের একটু সাইট স্পেসিফিক আর্ট ইনস্টলেশনের কথা মনে করিয়ে দেয় না? দেয় তো। কিন্তু আমরা না ওই বাইরে থেকে একটা ধার করতে হবে শব্দ, ওই স্থান উপযোগী শব্দটা জানা সত্ত্বেও আমরা ওখান থেকে একটু মুখটা ফিরিয়ে রাখবো। এটা আমাদের একটা চর্চার মধ্যে এসে গিয়েছে বলেই আজকে নিবেদিতাকে স্মরণ করতে বসেছি। তার কারণ হচ্ছে যে এই যে আয়ারল্যান্ড থেকে একজন মানুষ এলেন আমাদের দেশে, এসে আমাদের শিল্পীদের চোখ ফোটালেন, পরিষ্কার বুঝিয়ে দিলেন আমাদের দেশের শিল্পের মহান নিদর্শনগুলি ঠিক কী কী কারণে বিশ্বশিল্পের দরবারে আদরণীয় স্থান অধিকার করে রয়েছে। বলতে গেলে আমাদের ঘুম ভাঙল। কতটা দাপট থাকলে আর্ট কলেজের একাডেমিক শিক্ষা এদেশের মানুষদের শেখার দরকার নেই তিনি বলতে পেরেছিলেন। কতটা দাপট ও দূরদর্শিতা থাকলে তিনি বলতে পেরেছিলেন যে ঐতিহ্যপূর্ণ শিল্প শিক্ষা উল্টে বিলেতিদের শিখলে কাজে দেবে। তোমরা তো আমাদের শেখাচ্ছ, শেখাও, আমাদের থেকেও কিছু শেখো, আপত্তি নেই, তোমরা শেখাও না, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখানে যা আছে সেটাও শেখা যেতে পারে। কারণ সেদিন ব্রিটিশ শাসনের অধীনে আমরা ছিলাম, ব্রিটিশ কর্তাদের মাথায় এই বার্তাটা কিন্তু ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন নিবেদিতা। এবং তিনি একটার পর একটা কিন্তু শিল্পীদের ধরে ধরে বলছেন যে কীভাবে দেখতে হবে, কীভাবে যেতে হবে। সেদিন সাথে দিয়ে আমাদের বলছিলেন বুদ্ধদেব নিয়ে লিখবেন বলে বুদ্ধদেবের উপস্থিতি কোথায় কোথায় ছিল তাকে নিখুঁতভাবে জানার এবং বোঝার চেষ্টা করেছিলেন। নিজের চেতনার ভেতরে বুদ্ধদেবকে প্রবেশ করিয়ে নিতে চেয়েছিলেন যাতে বুদ্ধদেব সম্বন্ধে লিখতে পারেন। এই কথাটা সেই যুগে আমাদের দেশের অনেক সমস্যা, কিন্তু তিনি যদি না বলতেন আমরা কি সত্যি শিখতাম যে আমরা ভারতীয়,
আমাদেরও কিছু আছে, আমাদেরও দেশের ঐতিহ্য আছে। মেকলে সাহেব তো বলেই দিয়েছিলেন, যেটুকু যা ঐতিহ্য তোমাদের আছে এশিয়াটিক সোসাইটির একটা তাকেই ধরে যায়। এই যে সামান্য একটু বিটি রোডে আমার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গেলেই দেখবেন যে ওখানে ঠাকুরবাড়ির শরীন্দ্রমোহন ঠাকুরদের যে তৈরি বাড়িটি, সেই বাড়িটির গায়ে রাজকীয় রয়্যাল এমব্লেম যা লেখা আছে, সেই এমব্লেমে আজও ঝাপসাভাবে পড়া যায়, হেভেন্স লাইট আওয়ার গাইড। হেভেন্স লাইট কারা এনেছো? তোমরা এনেছো। দ্যাট ইজ আওয়ার গাইড। যে দেশে সূর্যমূর্তি তৈরি হয়েছে সেই দেশের লোকেরাই আমরা বলছি হেভেন্স লাইট আওয়ার গাইড, আর সেই হেভেন্স লাইট তোমরা এনেছো। তাই সেদিন নিবেদিতার আগমনকে বড় চমৎকার করে তুলে ধরেছিলেন অবনীন্দ্রনাথ। তার কথা ও কাহিনীর প্রতিটি পড়তে পড়তে নিবেদিতাকে দেখে অবাক হওয়ার নিপুণ কাহিনী লুকিয়ে আছে। একবার বলছেন, ভারতবর্ষকে বিদেশি যারা সত্যিই ভালোবেসেছিলেন তার মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড়। বাগবাজারের ছোট্ট ঘরটিতে তিনি থাকতেন, আমরা মাঝে মাঝে যেতুম সেখানে। নন্দলালদের কত ভালোবাসতেন, কত উৎসাহ দিতেন। অজন্তায় তো তিনিই পাঠালেন নন্দলালকে। একদিন আমায় নিবেদিতা বললেন, অজন্তায় মিসেস হ্যারিংহ্যাম এসেছেন, তুমিও তোমার ছাত্রদের পাঠিয়ে দাও, এটা ইম্পর্ট্যান্ট, তার কাজে সাহায্য করবে, দুপক্ষেরই উপকার হবে। আমি চিঠি লিখে সব ঠিক করে দিচ্ছি। বললুম, আচ্ছা। নিবেদিতা তখন মিসেস হ্যারিংহামকে চিঠি লিখে দিলেন। উত্তরে মিসেস হ্যারিংহাম জানালেন বোম্বে থেকে তিনি আর্টিস্ট পেয়েছেন তার কাজে সাহায্য করবার। এরা সব আর্টিস্ট, জানেন না কাউকে বা আরও কাউকে। নিবেদিতা ছেড়ে দেবার মেয়ে নন, বুঝেছিলেন এতে করে নন্দলালদের উপকার হবে। আমি কিন্তু অবনীন্দ্রনাথকে কোট করছি। যে করেই হোক পাঠাবেনি তাদের। আবার তাকে চিঠি লিখলেন, আমায় বললেন খরচপত্র সব দিয়ে এদের পাঠাও অজন্তায়, এরকম সুযোগ ছেড়ে দেওয়া চলবে না। নিবেদিতা যখন বুঝেছেন এতে নন্দলালের ভালো হবে, আমিও তাই মেনে নিয়ে সমস্ত খরচপত্র দিয়ে নন্দলালদের কজনকে পাঠিয়ে দিলুম অজন্তায়। পাঠিয়ে দিয়ে তখন আমার ভাবনা, কি জানি পরের ছেলে পাহাড়ে জঙ্গলে পাঠিয়ে দিলুম, যদি কিছু হয়। মনে আর শান্তি পাইনে। গেলুম আবার নিবেদিতার কাছে। বললুম, সেখানে ওদের খাওয়া দাওয়াই বা কী হচ্ছে, রান্নার লোকও নেই সঙ্গে, ছেলে মানুষ সব। নিবেদিতা বললেন, আচ্ছা আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি বলে গণেন মহারাজকে ডাকিয়ে আনলেন। ডাল, চাল, তেল, নুন, ময়দা, ঘি আর একজন রাঁধুনিকে সঙ্গে দিয়ে বিলি ব্যবস্থা করে গণেনকে পাঠিয়ে দিলেন নন্দলালদের কাছে। তবে নিশ্চিন্ত হই। এই প্যারাগ্রাফটি থেকে আমরা কতগুলি প্রসঙ্গ বুঝে নেব যা ভারত শিল্পের ইতিহাসের একটি যুগান্তকারী পদক্ষেপের দিকে ইঙ্গিত করে। ওই যে একটা কথা, অজন্তায় মিস হ্যারিংহ্যাম এসেছে, তুমিও তোমার ছাত্রদের পাঠিয়ে দাও, তার কাজে সাহায্য করবে, দুপক্ষেরই উপকার হবে। এই উপকারটা কি? এখানেই লুকিয়ে আছে ভগিনী নিবেদিতার দূরদৃষ্টি। এই আদেশের মধ্যে দিয়ে নিবেদিতা ভারতের তরুণ প্রজন্মের শিল্পীদের সাথে যাতে ভারত শিল্পের ঐতিহ্যের পরিচয় ঘটে তার উন্মোচন করেছিলেন। না, কোনো বইয়ে দেখা ছবি দিয়ে নয়, সরাসরি সামনে গিয়ে যেখানে দাঁড়ালে বোঝা যাবে সেই মহান নির্মাণের গুণাগুণ। অন্যদিকে সেই সব ছবি কপি করার মধ্যে দিয়ে একদিকে যেমন নন্দলালের হাতের কবজিতে ও মননে গেঁথে যাবে ভারত শিল্পের রেখার ছবির প্রাণবন্ত টানটন, অন্যদিকে সেই যুগে প্রতিলিপি নির্মাণের ভিতর দিয়ে আরও অনেক মানুষের সুযোগ হবে অজন্তার চিত্রকর্মের সাথে পরিচিত হওয়ার। কারণ সেই সময় তো চাইলেই সহজে অজন্তায় যাওয়া যেত না। এইগুলো বোধহয় আমাদের ভেবে দেখার সময় হয়েছে আজ, যে নিবেদিতা কিভাবে ভাবছেন, কি বলছেন। এবার একটু দেখব যে নন্দলাল কি পেয়েছিলেন।
আজকে রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন, সেখানে যে দেয়াল চিত্রের বিরাট বৈভব, দেয়াল চিত্রকে কেন্দ্র করে সেখানে যে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, তা কিন্তু আজকের ভারতের আধুনিক চিত্রকলার অনুসন্ধানের ইতিহাসের অন্যতম সম্পদ। তার কোনোটাই সম্ভব হতো না যদি না নন্দলাল অজন্তায় যাওয়ার সুযোগ পেতেন। নন্দলালের সুযোগ্য ছাত্র কেজি সুব্রমণিয়ান লিখছেন, Nandlal's idea had grown with the years. While still a student in the art school between 1905 to 9, he had tried to familiarize himself with the various mural techniques, fresco, stucco, stained glass, and relief. In 1909, under the pressure of Sister Nivedita, who had already noticed his talents, he went to assist Lady Haringham in copying the Ajanta murals. Although this visit was blessed with many problems, the impact it had on him was overwhelming. Here was a dynamic spectacle of the confluence of the three major arts, architecture and sculpture and painting, each lively and distinct, but at the same time the part of a total orchestra. এই যে ধর্তাইটা দিয়ে দিলেন, কেজি সুব্রমণিয়ান লেখা থেকে বললাম, অনেক বড় লেখা, পুরোটা পড়লাম না, শুধু এটাই বড় কথা যে একটা দিক বদল, শান্তিনিকেতনও একটা দিক বদল এলো। এই যে দরকারটা, যে একটা ছবিকে দেখতে গেলে কাছে যেতে হয়, সংস্পর্শে আসতে হয়, তাকে চিনতে হয়, তাকে নিজের মতো করে বুঝতে হয়, সেইটার থেকেই নন্দলাল যেটা গড়ে তুললেন সেটা হচ্ছে সাইট স্পেসিফিক আর্টের আর একটা জীবন্ত নিদর্শন। খোলা আকাশের নিচে প্রত্যেকটা আর্কিটেকচারে, স্থাপত্যের গায়ে গায়ে ছবি দিয়ে ভরিয়ে দিলেন। অজন্তা এলোরা না দেখলে এই কথাটা ভাবতে পারতেন না। আজকে শান্তিনিকেতনে আমরা যখন বিভিন্ন ভবনগুলো দেখতে যাই, প্রত্যেকটা ভবনের গায়ে গায়ে রয়েছে ছবির অজস্র নিদর্শন। কোথা থেকে নিচ্ছেন? রামকিঙ্কর ভরিয়ে তুলছেন, স্থাপত্যের গায়ে জুড়ে দিচ্ছেন ভাস্কর্য। কোথা থেকে নিচ্ছেন? কিভাবে সঞ্চারিত হচ্ছে নিবেদিতার সেই কথাটা? এটা আমাদের বুঝতে হয়। একটা প্রকল্প তৈরি হয়ে গেল, খোলা আকাশের নিচে একটা প্রকল্প তৈরি হয়ে গেল। এই যে নতুন দিশায় যে এগিয়ে যেতে হবে, বারবার এই কথাটা তুলে ধরছেন তিনি। ভাবনার রূপায়ণ, তার বিভিন্ন ধরনের টার্মিনোলজি। একটা জায়গায় লিখছেন, খ্রিস্ট ধর্ম সম্বন্ধে লিখতে গিয়ে বলছেন, ইতিহাসের উপর স্থাপিত বেথলিহ্যাম যেন সুমহান মর্মর পট্ট। দেখুন, একটা টার্মিনোলজি তৈরি করছেন, তাতে খোদিত পবিত্র নারী ও পবিত্র শিশু। এই যে মর্মর পট্ট, এই শব্দটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? এই মর্মর পট্ট শব্দটা বুঝতে গেলে আমাদের বুঝতে হয়, এই যে বুনছেন একটা জিনিসকে, সেটা কিন্তু তৈরি করছেন, তার সম্পর্কটাকে তৈরি করছেন। এই যে ভিক্টোরীয় সময়ের যে নানা রকমের টার্মিনোলজি তারা ব্যবহার করেছিলেন, যেমন একটা জায়গায় তৈরি করছেন একটা টার্মিনোলজি, ছোট্ট করে একটা বলছেন দ্য স্টোন অফ লাইট। এটা একটা টার্মিনোলজি। আমরা ডেভিড মূর্তিকে দেখতে গিয়ে বা অনেক মূর্তিকে দেখতে গিয়ে এখন বুঝি কেন স্টোন অফ লাইট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। স্টোন অফ লাইট, এই যে ধরিয়ে দেওয়াগুলো, এই ধরিয়ে দেওয়াগুলো যদি সিস্টার নিবেদিতা না থাকতেন তাহলে কি আমরা ধরতে পারতাম? উনি 1899 সালে
অ্যালবার্ট হলে কালী বক্তৃতা করেছিলেন, যেটি এখন কফি হাউস। কালীর যে বিখ্যাত বক্তৃতাটি কফি হাউসেই করেছিলেন 1899-এ। সেই সময়ে কালী সম্বন্ধে তিনি যেভাবে ব্যাখ্যা করছেন, সেই সময় সেটা খুব ইম্পর্ট্যান্ট। যখন সবাই বলছে ইউরোপীয় ভাস্কর্য অনেক উচ্চ স্তরের, সেই সময় নিবেদিতা সতর্ক করে লিখছেন উইদিন কোট, যদি ভারতীয়রা গভীরভাবে নিজেদের সৃষ্টির তাৎপর্য অনুধাবনের চেষ্টা না করেন, তাহলে তারা বিদেশি সৃষ্টির বহিরঙ্গের সৌন্দর্যটুকু দেখেই বিভ্রান্ত হবেন, কদাপি সেই সৌন্দর্যের পিছনকার গভীর প্রেরণা ও আদর্শের কথা বুঝবেন না। ফলে তারা নিজেদের শিল্পকে ইউরোপীয় ভাবাপন্ন করতে গিয়ে অধিক স্থূল ও নিম্নমুখী করে তুলবেন। কালীর বীভৎস মূর্তির পুজো, শিল্প, ভাস্কর্যের অগ্রগতিকে তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, সর্বশ্রেষ্ঠ ভাস্করদের সময় থেকে সমগ্র গ্রিস তীর্থযাত্রা করে উপস্থিত হতো ডেলফির মন্দিরে, যেখানে ছিল প্রায় বেঢপ চেহারার এক উপাসনা মূর্তি। সেই কালের মানুষেরা সেই মূর্তির পাদমূলে প্রণত হতেন। এরাই কিন্তু জন্ম দিয়েছে ফিডিয়াসের। ম্যাডোনা মূর্তির সৌন্দর্য রসিকদের তিনি সচেতন করেছেন এই বলে, এ কথা সত্য, ইউরোপে একযুগে ধর্মার্চনা ও কলাশিল্পের উন্নতি পাশাপাশি চলেছে, যার ফলে ধর্ম ব্যাপারে বাহ্যিক চাকচিক্য আকর্ষণ বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। তার দ্বারা কেউ যেন মনে না করেন মেরি ও তার শিশুর প্রতিমূর্তি সবসময়ই সুন্দর ছিল। বাইরের মানুষ যার মনের মধ্যে খ্রিস্টান ভক্তের ভাবানুভূতির বিষয়ে সচেতনতা নেই, তার পক্ষে প্রথম যুগের বাইজেন্টেনীয় চিত্রাবলী এবং খোদাই কাজ কিন্তু প্রাণহীন এবং কুৎসিতই ঠেকবে। ইউরোপীয় ভাবাপন্ন সমালোচকদের কাছে কালী মূর্তি ঠিক যেমন ঠেকে। একের পর এক লেখায় সিস্টার নিবেদিতা এইভাবে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছিলেন যে কিভাবে আমাদের দেশের শিল্পকে অনুসন্ধান করতে হবে। পাশ্চাত্য থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেননি, সব কিছুকে ভালোবাসতে শিখিয়েছিলেন। কিন্তু আজকে কেন সিস্টার নিবেদিতা নিয়ে এইভাবে বললাম, কারণ তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলছেন যে কিভাবে দেখতে হবে। সত্যিই তো বাইজেন্টাইন চিত্রকলার অনেক কিছুতে মাদাম মেরি অ্যান্ড জিসাসের ছবি দেখতে সত্যিই কি আমাদের ভালো লাগে? লাগে না। আমাদের ওই মাদার অ্যান্ড চাইল্ড দেখবার জন্য আমাদের সত্যি সত্যি রাফায়েলের কাছে হাত পাততে হয়। বাইজেন্টাইনের ছবিতে মাদার অ্যান্ড চাইল্ডের কোনো রকম কোনো বাৎসল্য রসের যে সেই মায়া, সেটা নেই। রাফায়েলের ছবি দেখলে মনে হয় ছোট্ট যিশুটিকে কোলে জড়িয়ে ধরে আদর করি। সেইটা দেখার কথা বলেছিলেন, সেইটা বুঝিয়ে দিয়েছিলেন কত কঠোরভাবে আয়ারল্যান্ড থেকে আসা একজন রমণী। তাই তিনি, আমি মনে করি তিনি আমাদের এক ধরনের পথ কেটে দিয়েছিলেন, যে কাটা পথে আমাদের এগিয়ে যাওয়া দরকার ছিল। বাকিটা মহারাজজি বলেছেন। সংক্ষিপ্ত সময় এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে আমার আনত প্রণাম।